হ্যালো বন্ধুরা, পুরাতন ইমারত ও দুর্গ দেখতে কার না ভালো লাগে। তাই চলে আসলাম কলারোয়ার মঠবাড়ি এলাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই জায়গার নাম হলো মঠবাড়ি। তো এখানে বিশাল ইমারত আছে। লোকমুখে জানা যায় যে এই ইমারতটি না হলেও 400 বছর পুরনো। তো আসলে এই ইমারতটি কি এবং কেন এই জায়গায় স্থাপিত হয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো। পুরাতন এই ইমারত রোমাঞ্চকর এবং ভৌতিক তো বটেই। ভৌতিক যে দৃশ্য আসলে দেখলে পুরাতন ইতিহাসকে মনে করিয়ে দেয় যে তারা কতটা উন্নত ইমারত ও বিল্ডিং তৈরি করত। তো বিস্তারিত জানতে এবং এই ইমারত দেখতে সবাই এই ভিডিওর সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কলারোয়া সেই মঠবাড়ি এলাকায়, যেখানে আছে 400 বছরের পুরাতন ঐতিহ্যবাহী ইমারত এবং রাজা বাদশাদের বিল্ডিং। তো সেই বিল্ডিং এবং ইমারত দেখাবো, তো আপনারা সাথেই থাকুন। তো উলাসী থেকে রওনা দিয়ে আমরা চলে আসলাম জামতলা বাজারে। তো এটা হলো জামতলা বাজার। জামতলা বাজার এটা মিষ্টির দোকান। এটা জামতলার বিখ্যাত মিষ্টি বিক্রি করা হয়। এটা নতুন আসলে বিল্ডিং করেছে। তো আরও সামনে আরও জামতলার অনেক মিষ্টির দোকান আছে, সেটা অবশ্য দেখাবো। তো উলাসী পার হয়ে প্রথম বাজার আসলে জামতলার বাজার পড়ে। তো জামতলা বাজার আমরা অতিক্রম করছি। এটাই আসলে জামতলার মেন বাজার। তো জামতলার এই বাজারের এই যে পশ্চিম সাইডে যে দোকানটা দেখছেন, জামতলার মিষ্টির দোকান, এটা হলো অরিজিনাল জামতলার মিষ্টি। এখান থেকে অনেকে জামতলার মিষ্টি সংগ্রহ করেন। তো জামতলা বাজার পার হয়ে যাচ্ছি আমরা। এবার যাব বাগাছড়ার দিকে। এইটা জামতলা ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা অবশ্য জামতলার উপর দিয়ে এখন যাব বাগাছড়ায়। চলে এসেছি 7 মাইল গরুহাট। এটা গরুহাট বাজার। ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর হাট বসে। এটা হলো 7 মাইল গরুর হাট। 7 মাইল পার হয়ে যাব বাগাছড়ায়। বাগাছড়া পার হয়ে বাইপাস রোডে চলে যাব সেই মঠবাড়ি এলাকায়, কলারোয়ার মঠবাড়িতে। আজকে অবশ্য গরুর হাট নেই, যার কারণে শুনশান এলাকা। গরুহাট একবারে খালি। 7 মাইল গরুর হাট একেবারে ফাঁকা, কিন্তু যখন গরুর হাট বসে তখন এই এলাকায় প্রচণ্ড ভিড় থাকে। আমরা অবশ্য এবার বাগাছড়ায় প্রবেশ করছি। সামনেই বাগাছড়া। তো এটা হলো বাগাছড়া ময়ূরী হল বা ময়ূরী সিনেমা, সেই বিখ্যাত ময়ূরী সিনেমা। তো বাগাছড়ার ময়ূরী হলের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এইটা হচ্ছে বাগাছড়ার মেন বাজার। তো এই সেই যশোর জেলার বাগাছড়ার বাজার।
বাগাছাড়া বাজারেও দেখছি ভিড় কম আছে। অবশ্য আমরা দুপুর বেলায় বের হয়েছি, যার কারণে হয়তো লোক সমাগম কম। তারপরেও বাংলাদেশে এখন কোটা সংস্কারের আন্দোলনের কারণেই হয়তো অনেক লোক সমাগম কম থাকতে পারে। বাগাছাড়া পার হয়ে আসলাম, এবার আমরা চলে যাব পশ্চিম দিকে। অবশ্য এই বাগাছাড়ার রাস্তা একটা চলে গেল সাতক্ষীরার দিকে, আর একটা চলে গেল সেই কাঙ্ক্ষিত মঠবাড়ির দিকে। তা আমরা অবশ্য মঠবাড়ির দিকে যাচ্ছি। এই যে বাগাছাড়ার থেকে আমরা চলে গেলাম মঠবাড়ির দিকে। তো অবশেষে আমরা মঠবাড়ি চলে এসেছি। তো আমরা সেই ইমারত, সেই 400 বছরের পুরাতন সেই বিল্ডিংটি দেখব। সামনে আগিয়ে সেটা আসলে দেখা যাবে, এখান থেকে ইমারতটা দেখা যাচ্ছে চূড়োটা। তো সামনে যে দেখব যে আসলে বিল্ডিংটি কি অবস্থায়, কি অবস্থানে আছে। বিল্ডিংটি দেখলেই আসলে বোঝা যাচ্ছে যে কতটা পুরাতন। ইটগুলো ক্ষয়ে গেছে, অবশিষ্ট কিছু আছে, সেইগুলোই আপনাদেরকে দেখাবো। এটাই হচ্ছে বিল্ডিং এর মূল ফটক এবং প্রবেশদ্বার। তো আসলে এর আগে যখন এসেছিলাম তখন বিল্ডিং এর এই প্রবেশদ্বার অনেকাংশে খোলা ছিল, কিন্তু এখন নতুন ইমারত দিয়ে আবার আটকে দেওয়া হয়েছে, কারণ পর্যটকদের আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই কারণেই এই ইমারতটি আটকানো হয়েছে। এই স্থাপনাটি এখন যে অবস্থায় আছে, সমতল থেকে অবশ্যই 40 ফুট মতো উচ্চতা হবে। তবে স্থানীয় লোকজনের কাছে জানা যায় এই বিল্ডিংটির নিচেই আরো 2 তলা আছে। নিচের সেই বিল্ডিংগুলো নাকি সমতলেই আগে ছিল, কিন্তু পরবর্তীতে মাটির নিচে ডেবে যায়। অবশ্য এর ভিতরে অন্ধকুঠি আছে, যেখানে গেলে আসলে এতটা অন্ধকার, আলো জ্বালালেও ভিতরে কোনো কিছু দেখা যায় না। তো এর আগে যখন 16-17 সালে আমি এসেছিলাম তখন এর ভিতরে প্রবেশ করা যেত, কিন্তু এখন আসলে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ। এই জন্য নতুন ইমারত দিয়ে, এই যে রেলিং দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়েছে, ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তো কথিত আছে, লোকজনের মুখে শোনা যায় যে এর ভেতরে আসলে অন্ধকুঠির আছে, আর এখানে বিভিন্ন যারা তখনকার সময় কয়েদি ছিল বা যারা অপরাধী ছিল তাদেরকে এর ভিতরে নিয়ে শাস্তি দেওয়ার জন্য এই অন্ধকুঠিরে আটকে রাখা হতো। এখানে যে স্থাপনাটা দেখা যাচ্ছে এইটা আসলে বোঝা যায় এটা একটা গেট ছিল, মানে মূল ফটকে ঢোকার একটা গেট। এই গেট দিয়ে প্রবেশ করে এই মূল ফটক বা মূল বিল্ডিংয়ে আসতে হতো। অবশ্য বিল্ডিংয়ের পিছন পাট দেখাবো, তার আগে আপনাদের দেখায় যে এখানে একটা শিবলিঙ্গর নতুন স্থাপনা আছে, এর ভিতরে শিবলিঙ্গ আছে, সেটা আপনাদের একটু দেখাই। এখানে যে পুরনো বিল্ডিংটি আছে, আমি যতটুকু জানতে পেরেছি যে আসলে এই যে ইমারতটি হিন্দুরা মনে করে যে এটা একটা পুজোর স্থান বা একটা মন্দির, যার কারণে এর আশেপাশে অনেক হিন্দু পরবর্তীতে বসবাস করা শুরু করে, যার কারণে এখানে হিন্দুদের বিভিন্ন ধরনের পূজার স্থান বা ঠাকুর ঘর আছে। এখানে যে দরজার স্থানটা দেখতে পেলেন, এটা আসলে এর আগে আমরা যখন 16-17 সালে এসেছিলাম তখন এর ভিতরে প্রবেশ করা যেত। এমনি দিয়ে আসলে সিঁড়ে সিস্টেম আসছে, সেই সিঁড়ে দিয়েই আসলে উপরের দোতলায় ওঠা যেত বা গম্বুজের কাছে যাওয়া যেত। একটা জিনিস দেখুন, 400 বছরের হবে পুরাতন এই যে ইমারত বা বিল্ডিংটা, সেই সময় তারা কত উন্নতভাবে, কত শক্ত মজবুত করে তৈরি করেছে, এখনও তার অবকাঠামো সেইভাবে দাঁড়িয়ে আছে। এইটা অবশ্য বিল্ডিংয়ের পিছনের অংশ বা পিছন পার্ট।
অবশ্য বিল্ডিংটি সরকারি তত্ত্বাবধানে আছে, কিন্তু সংস্কারের অভাবে বিল্ডিংয়ের গায়ে বা উপরে গাছগাছালিতে ভরে গেছে, এখন ভেঙে যাওয়ার বা ধসে যাওয়ার উপক্রম। এখানে আরও একটা ইমারত দেখা যাচ্ছে, পুরাতন, অবশ্যই কোনো না কোনো বিল্ডিং ছিল, অবশিষ্ট কিছু আছে। অবশ্য বিল্ডিংটি এখন দেখলে বোঝা যায় 9টি গম্বুজ নিয়ে বিশিষ্ট। এর আগে যে কি অবকাঠামো ছিল সেটা জানি না, তবে এখন দেখা যায় 9টা গম্বুজ আছে। 9টা গম্বুজের ভিতরে মাঝখানে সবচেয়ে বড় গম্বুজ, তার পাশে 4টে গম্বুজ এবং আরও তার পাশে হলো 4টে গম্বুজ। এইভাবে করে ইমারতটা তৈরি করা হয়েছিল। তো আসলে কথিত আছে বা লোকমুখে জানা যায়, এই যে গম্বুজগুলো, 4 কোণায় যে গম্বুজগুলো আছে, এতে পাহারাদার থাকতো। দূর থেকে যদি কেউ কোনো শত্রু বা কোনো মানুষজন আসলে ওখান থেকে এই পাহারাদাররা তাদেরকে ফলো করত বা দেখত। বিল্ডিংয়ের পাশের ছিদ্র দিয়ে ক্যামেরা ঢুকিয়ে দেখছি যে আসলে ভিতরে কি আছে। তো ভিতরে অবশ্য এমন কিছু পাওয়া যাবে না সাপ পোকর ছাড়া, কারণ এখানে ইতিমধ্যে অনেকগুলো সাপ দেখেছি, কারণ এখানে সাপের বসবাস। এই জন্য আপনারা যারা আসবেন অবশ্যই সাবধান, এখানে কিন্তু অনেক সাপ আছে এবং সাপ বসবাস করে। তাই তো নিছি, এই ইমারতের সামনে একটি পুকুর আছে, তবে সম্ভবত পুকুরটি সেই কালের নয়, এটা এই কালের। ইমারতটি অবশ্যই অনেক কারুকার্য সজ্জিত। আপনারা দেখলে অবাক হবেন যে বিভিন্নভাবে এখানে অনেক কারুকার্য এবং নকশায় সজ্জিত আছে। সেই কালের এরকম নিদর্শন দেখলে মনটা ভরে যায়। এখানে অবশ্য হিন্দু সম্প্রদায়ের নতুন পূজার স্থান এবং পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে।
খুবই সুন্দর টাইলস দিয়ে বসিয়ে এটা স্থাপনাটা তৈরি করেছে এই পুরনো বিল্ডিংয়ের পাশে। আমাদের শহীদুল অবশ্য বিল্ডিংয়ের উপরে ওঠার চেষ্টা করছে। যদি শহীদুল উঠতে পারে তো অবশ্যই আমাদের কিছু ভিডিও সংগ্রহ করা যাবে, তো ওপরের অবকাঠামো আপনাদেরকে কিছুটা হলেও দেখাতে পারবো। আপনারা নিচ থেকে যে গম্বুজ দেখতে পাচ্ছিলেন তারই একটা গম্বুজ। এটা আসলে গম্বুজের চতুর্দিকে দরজা মতো আকৃতি, চতুর্দিক থেকে আসলে ফাঁকা আছে। এই গম্বুজে আসলে তখনকার পাহারাদার যারা ছিল তারা দাঁড়িয়ে থাকতো, তারা আসলে উপর থেকে নিচের দিকে লুক করতো, নিচের থেকে দূর থেকে কেউ আসছে কিনা সেটা দেখতো। সেই জন্য এই গম্বুজগুলো তৈরি করা হয়েছিল সম্ভবত। এটি আসলে বর্তমানে সমতল থেকে একতলার ছাদের উপরে বলা যায়, সেই জায়গায় থেকে এই ভিডিওগুলো নেওয়া। তো তার উপরের দিকে এই ধরনের অবকাঠামো বিভিন্ন কারুকার্য আছে। সত্য কথা হচ্ছে, আমরা এই যে বিল্ডিংয়ের উপরে উঠে ভিডিও ধারণ করেছি, আপনারা এইটা চেষ্টা করবেন না, কারণ বিল্ডিংটা অনেক ভঙ্গুর, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, ধসে আপনি হয়তো আহত হতে পারেন। এবং এখানে অনেক সাপ পোকড়ের ভয় আছে, কারণ এখানে আপাতত সাপের বাসা এবং সাপের স্থান বলে সবাই জানেন, এবং আমরা নিজ চোখে দেখেছি এখানে সাপ আছে। নিচ থেকে যে গম্বুজ দেখছিলেন, এটা গম্বুজের ভিতরে ঠিক এমন আকৃতি আছে, এবং গম্বুজের চারপাশে দরজা আকৃতির অবকাঠামো আছে। আসলে কথিত আছে, জানা যায় যে এখান থেকে পাহারাদাররা নিচে মুভ করত, নিচের দিকে খেয়াল করত, যার কারণে এই ধরনের আকৃতি তৈরি করা হয়েছে। এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আসলে একতলার উপর থেকে বিল্ডিংটি কেমন। তবে সত্য কথা হচ্ছে, এখানে বিল্ডিংটি এমন কারুকার্য সজ্জিত, এত সুন্দর, আসলে মনোমুগ্ধকর, মানে দৃষ্টিনন্দন সৌন্দর্য তৈরি করেছে, যা আসলে দেখলে অনেক ভালো লাগে।
হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, তো ওই বৃষ্টি অবস্থায় আমরা কিছু ভিউ নিলাম। বৃষ্টির ভিতরেও ভিউগুলো সবুজ প্রকৃতিগুলো খুবই ভালো লাগছে। আপনাদের অবশ্য এই ইমারতের একতলার যে বিল্ডিংগুলো আছে, ঘর বাড়িগুলো আছে, সেইগুলো দেখায়। সমস্ত বিল্ডিংয়ের অবকাঠামোই আসলে বিভিন্ন কারুকার্য সজ্জিত, বিভিন্ন ফুল নকশা এইভাবে আঁকানো হয়েছে বা আকৃতি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তবে ভিতরটা আসলে ভৌতিক, দেখলে ভয় লাগে, মনে হয় যেন সেই সময়কার জল্লাদ প্রহরী কখন না তারা এই দরজা দিয়ে বা এই জায়গা দিয়ে বেরিয়ে আসে। দেখুন, ভাবতেই গা শিউরে ওঠে যে সেই সময়কার যারা এখানে অবস্থান করত তারা এই জায়গায় তো ঘুরে বেড়াতো, এই জায়গায় তাদের অবস্থান ছিল, তারা এই জায়গায় তাদের যে কোনো কর্মকাণ্ড চালাতো, তাদের পদধূলি ও স্পর্শ এই বিল্ডিংয়ে অবশ্যই আছে। ভৌতিক পরিস্থিতি যে তারা তো অবশ্যই এখানে বসবাস করতো বা ছিল, সেইটা এখন কালের বিবর্তনে তারা আর এখন নাই। তারপরেও কিন্তু গা ছপছপ করে, কারণ একা এখানে গেলে অবশ্যই ভয় পাওয়ার মতোই জায়গা, ভয় পাওয়াটাই স্বাভাবিক। বিল্ডিংটি আসলে খুবই ভঙ্গুর, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, এই জন্য এখানে থাকাটা আসলে নিরাপদ না। এটা আসলে নিচের থেকে ওঠার সিঁড়ি, 2 তলায় বা 3 তলায় ওঠা যেত, তো এখন আর ওঠা যায় না, কারণ এটা বর্তমানে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এর উপরে পর্যটকরা উঠলে রিস্ক থাকতে পারে, কারণ বিল্ডিংটি অনেক ভঙ্গুর, ভেঙে চুরে যেতে পারে, যার কারণে এই গেটটি বা এই সিঁড়ির মূল যে দরজাটি সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এর আগে যখন 16-17 সালে এসেছিলাম তখন এমনি দিয়েই এর উপরে উঠেছিলাম এবং এই অবকাঠামোগুলো দেখেছিলাম। তবে এই ধরনের সিঁড়ি কিন্তু অনেক আছে, এইটা একটা না, আরও এই ধরনের সিঁড়ি আশেপাশ দিয়ে আরও অনেক আছে। আসলে আমার সঠিক জানা নেই যে কতটা সিঁড়ি আছে এর উপরে ওঠার। এই ধরনের পুরাতন পাতলা ইট দেখলেই বোঝা যায় যে এই বিল্ডিংটি অনেক পুরাতন।
তবে এবার মূল কথায় আসা যাক। আসলে আমি যেটা জানতে চেয়েছিলাম, এই বিল্ডিংটি কি কাজে আসলে কেন তৈরি করা হয়েছিল, এই স্থাপনাটি কি কাজে ব্যবহৃত হতো, সেই বিষয়গুলো আসলে একজ্যাক্টলি ভালো মতো জানতে পারিনি, কারণ এর ইতিহাস কেউ জানাতে পারেনি। তবে স্থানীয় লোকের কাছ থেকে যেটা জানতে পেরেছি এবং আমি যেটা দেখেছি, সেইটা দেখে বিশ্লেষণ করে আসলে বোঝা যায় এটা তৎকালীন সময়কার একটা কয়েদিগার ছিল, বা যেটাকে বলা হয় জেলখানা। তৎকালীন সময়কার আসলে এটা একটা জেলখানা ছিল। এই জেলখানায় কয়েদিদের নিয়ে এসে অন্ধ কুঠিরে রাখা হতো। সেই কয়েদিদের বা অপরাধীদের শাস্তির ব্যবস্থা এখানে করা হতো এবং প্রহরী দ্বারা বিভিন্ন পাশে পাহারা দেওয়া হতো। এবং এটাও বোঝা যায় এই যে কয়েদিদের অন্ধকুঠির বা জেলখানা, তৎকালীন সময়ে লোকচক্ষুর আড়ালে এটা এই ইমারতটা তৈরি করা ছিল, যাতে সাধারণ জনগণ জানতে না পারে অপরাধীদের বা কয়েদিদের কোথায় নিয়ে যে অন্ধকুঠিরে সাজা দেওয়া হচ্ছে। তো আমি যেটুকু জানতে পেরেছি সেটুকুই আপনাদের জানালাম। আপনারা অবশ্যই নিজেরা এসে এখানে ঘুরে দেখে জেনে বুঝতে পারবেন এই ইমারতটি আসলে কিসের, এই বিল্ডিংটি আসলে পুরাতন বিল্ডিংটি আসলে কোন ইতিহাস বহন করে। এই ভিডিও থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।